আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সম্মানিত অভিভাবকবৃন্দ এবং অত্র বিদ্যালয়ের স্নেহের শিক্ষার্থী তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা হিসাব বিজ্ঞান বিষয়ে অষ্টম অধ্যায়ে নবদান বই নিয়ে আলোচনা করব। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো ব্যবসায় শিক্ষা শাখা, তোমরা বই খাতা কলম ক্যালকুলেটর নিয়ে সামনে বসে যাও। আমরা নবদান বইয়ে এটা হচ্ছে আমাদের তৃতীয় ক্লাস। তৃতীয় ক্লাসে এসে আমরা জানবো একটি নতুন ধাপ, বিশেষ করে নবম শ্রেণীর জন্য এটা একটি নতুন বিষয়, নগদ প্রাপ্তি ও প্রদান। আমরা জানবো, আজকে জানবো নগদ প্রাপ্তি ও প্রদান। আমরা আগেই বলেছিলাম যে বহুল প্রচলিত নগদান বই 4 প্রকার। 1 ধরা নগদান বই যা করিয়েছি, 2 ধরা 3 ধরা তোমাদের বুঝিয়েছি, এবং খুচরা বা বহু ধরা নগদান বই এটি আমাদের পাঠ্য বইতে নেই, এটি নিয়ে আলোচনার প্রয়োজন নেই। বর্তমানে বহুল প্রচলিত এবং সর্বাধিক সমাদৃত ব্যবসায়ী মহলে যেই জাবেদাটি বা যেই হিসাবটি সর্বাধিক প্রচলিত সেটি হচ্ছে নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদা। অর্থাৎ নগদান বইয়ে 2 ধরা বা 3 ধরা নগদান বইয়ের একটি অংশ হচ্ছে নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদা। এর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে তৃতীয় কোনো পক্ষ থেকে ব্যবসা প্রতিষ্ঠানে যদি নগদ অর্থের বা ব্যাংকের মাধ্যমে অর্থের আগমন ঘটে তাহলে নগদ প্রাপ্তি জাবেদা লিপিবদ্ধ করব। আর যদি কোনো কারণে আমার কারবার থেকে নগদ অর্থের বহির্গমন হয় তাহলে সেটাকে আমরা প্রদান জাবেদায় লিপিবদ্ধ করব। তাহলে এখন যদি আমরা কম্পেয়ার করি 2 ধরা বা 3 ধরা এবং নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদার মধ্যে পার্থক্য কি? 2 ধরা বা 3 ধরা নগদান বইতে নগদ আগমন বা বহির্গমন দুটো লিপিবদ্ধ সহ নগদ বা ব্যাংক হিসাবে প্রভাবিত হয় বা পূর্বের ব্যালেন্স সবগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হয়, বা 2 ধরা বা 3 ধরা নগদান বইতে অন্তর্ভুক্ত হয়। কিন্তু নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদায় সবকিছু লিপিবদ্ধ করার প্রয়োজন নেই। শুধু লিপিবদ্ধ হবে বাইরে, প্রতিষ্ঠানের বাইরে থেকে যদি অর্থের আগমন ঘটে এবং প্রতিষ্ঠান থেকে যদি অর্থের বহির্গমন হয়। এই 2টি বিষয় ছাড়া নগদ প্রাপ্তি ও প্রদানে অন্য কোনো বিষয় লিপিবদ্ধ হবে না। আমরা যদি একটু কম্পেয়ারে চলে যাই, যেমন নগদান বইতে 2 ধরা বা 3 ধরা নগদান বইতে আমরা শুরুতেই লিখি ব্যালেন্স বিডি, সেটা ডেবিট দিকেও হতে পারে, ক্রেডিট দিকেও হতে পারে। আমরা 2 ধরা বা 3 ধরা বা 1 ধরা নগদান বইতে ব্যালেন্স বিডি লিখি। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে বিগত সময়ের যে হিসাব ছিল সেই হিসাব তথ্য নিয়ে আমরা নগদান বইয়ের হিসাবটি শুরু করেছি, কিন্তু নগদ প্রাপ্তি ও প্রদানে এই তথ্যটি আসবে না। আমি বুঝাতে পেরেছি নিশ্চয়ই? তাহলে ব্যালেন্স বিডি দিয়ে আমরা 2 ধরা বা 3 ধরা নগদান বই শুরু করি, কিন্তু নগদ প্রাপ্তি ও প্রদানে ব্যালেন্স বিডি আমাদের আসবে না। কেন আসবে না? কারণ এটা তৃতীয় পক্ষ থেকে আসেনি, এটা আমার বিগত সময়ের যে হিসাব ছিল সেই হিসাবের একটা তথ্য নিয়ে আমরা কাজটি শুরু করেছি। তাহলে কি আসতে পারে? যদি কখনো নতুন ব্যবসায় প্রতিষ্ঠান হয়, নতুন ব্যবসায় প্রতিষ্ঠান হয়, তাহলে তাদের কোনো ব্যালেন্স বিডি থাকবে না। তাহলে তারা কি করবে? মূলধন নিয়ে ব্যবসায় শুরু করবে। মূলধন নিয়ে ব্যবসায় শুরু করার অর্থ এটা 3 ধরা নগদান বইতে যাবে, কিন্তু এইটাও আমরা নগদ প্রাপ্তি ও প্রদানে নিয়ে আসবো। কেন নিয়ে আসবো? এই প্রতিষ্ঠানটি হচ্ছে সম্পূর্ণ নতুন, নগদ অর্থের আগমন কারবারে ঘটেছে, মূলধন দ্বারা কারবারের নগদ অর্থের আগমন ঘটে, এজন্য আমরা মূলধনকে নগদ প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত করব। কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানটি যদি পুরাতন হয় তাহলে ব্যালেন্স বিডি লিখবো, কিন্তু আমরা নগদ প্রাপ্তি বা প্রদান বইতে ব্যালেন্স বিডি লিখবো না। আমরা আরেকটা যদি কম্পেয়ার করি, কন্ট্রাএন্ট্রি বা বিপরীত দাখিলা। বিপরীত দাখিলা
বিপরীত দাখিলা বা কন্ট্রা এন্ট্রি এ দ্বারা আমরা কি বুঝি? একটা উদাহরণ যদি দেওয়া হয়, যেমন ব্যাংক থেকে টাকা উঠানো হলো। ব্যাংক থেকে টাকা উঠানো হলো মানে কি? ব্যবসা প্রতিষ্ঠানের টাকা আমার ব্যাংকে ছিল, সেখান থেকে আমি নিয়ে আসলাম। এতে কারবারে আমরা নগদান বইয়ে 2 গড়া বা 3 গড়াতে ডেবিট এবং ক্রেডিট উভয় দিকেই প্রভাবিত হয়। এটা কিন্তু তৃতীয় পক্ষের কোনো টাকা নয়, এটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের টাকা। আর নগদ প্রাপ্তি আর প্রদান জাবেদার বৈশিষ্ট্য কি? তৃতীয় কোনো পক্ষ থেকে বা বাইরে থেকে টাকার আগমন ঘটতে হবে অথবা কারবার থেকে টাকার বহির্গমন হতে হবে। ব্যাংকে জমা দেওয়া হলো বা ব্যাংক থেকে কারবারের প্রয়োজনে উঠানো হলো, এগুলো যেহেতু তৃতীয় কোনো পক্ষকে প্রভাবিত করে না, এজন্য এই বিপরীত দাখিলা বা কন্ট্রা এন্ট্রির হিসাব আমাদের প্রাপ্তি প্রদান জাবেদায় আসবে না। আমরা আরো একটা বৈশিষ্ট্য যেটা কোনোটাতেই যাবে না, ধারে বা বাকিতে, ধারে বা বাকিতে লেনদেন। এই ধারে বা বাকিতে লেনদেন নগদান বইতেও আসবে না, 2 গড়া বা 3 গড়া নগদান বইতেও আসবে না, নগদ প্রাপ্তি বা প্রদান জাবেদাতেও আসবে না। তাহলে 2 গড়া বা 3 গড়া নগদান বই এবং নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদার যদি পার্থক্যটুকু বুঝতে পারি, যদি তোমরা 2 গড়া বা 3 গড়া নগদান বই পড়ো, তাহলে নগদ প্রাপ্তি প্রদান জাবেদাও পারবে। বরং এটি আমি মনে করি তোমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে আমি আবার বলছি যে কোন লেনদেনগুলো, এন্ট্রিগুলো নগদ প্রাপ্তি প্রদান জাবেদায় আসবে না। ব্যালেন্স বিডি হয় এমন লেনদেন, কন্ট্রা এন্ট্রি হয় এমন লেনদেন, ধারে কোনো লেনদেন নগদ প্রাপ্তি প্রদান জাবেদায় আসবে না। কোনগুলো আসবে প্রাপ্তি জাবেদায়? যে লেনদেনের মাধ্যমে কারবারে নগদ অর্থের বা ব্যাংকের মাধ্যমে অর্থের আগমন ঘটে, সেগুলো আমরা নগদ প্রাপ্তি জাবেদায় লিখব। আর যে লেনদেনের মাধ্যমে কারবার থেকে টাকা চলে যায়, সেগুলো আমরা নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করব। চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে অঙ্কটি দেখে নিই। আমাদের এই জায়গাতে একটা উদাহরণ দেওয়া আছে। এখানে এটা দিয়ে আমি চাইলে নগদান বই করতে পারবো, 2 ঘরা করতে পারবো, 3 ঘরা করতে পারবো। বড় মজার ব্যাপার হচ্ছে যে নগদান বইয়ের ডেবিট এবং ক্রেডিট যে দুইটি দিক থাকে, একটি দিকে লিখতে হয় প্রাপ্তি, আরেক দিকে হচ্ছে প্রদান। অর্থাৎ প্রাপ্তি ও প্রদান মিলে হচ্ছে 2 ঘরা বা 3 ঘরা নগদান বই। কিন্তু এখানে ডেবিট দিকে বা প্রাপ্তির দিকে যেগুলো লেখা হয়, তার একটি অংশ নিয়ে তৈরি করা হয় নগদ প্রাপ্তি জাবেদা। আবার ক্রেডিট থেকে যেগুলো লিপিবদ্ধ করা হয়, তার একটি অংশ নিয়ে তৈরি করা হয় নগদ প্রদান জাবেদা। খুব ছোট একটি অঙ্ক, মজার অঙ্ক। আসলে আমরা একটু দেখে নিই, প্রশ্নটা একটু দেখে নিই। নগদ হাবিব ট্রেডার্স এর 2018 সালের জুলাই মাসের লেনদেন সমূহ ছিল নিম্নরূপ। 1 তারিখ নগদ 2,60,000 টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। এটা কি পুরাতন ব্যবসায়? না, এটা হচ্ছে নতুন ব্যবসায়। যদি পুরাতন ব্যবসায় থাকে তাহলে আমি কিভাবে বুঝবো? এখানে লেখা থাকবে নগদ উদ্বৃত্ত বা ব্যাংক জমা ডেবিট উদ্বৃত্ত বা ক্রেডিট উদ্বৃত্ত। না, যেহেতু ব্যবসাটি নতুন, সেজন্য এটা আমার ব্যালেন্স বিডি হবে না, হবে কি মূলধন। আকিব স্টোর এর নিকট হতে পণ্য ক্রয় 2,50,000 টাকা এবং চেকে 1,20,000 টাকা। খেয়াল করে পণ্য ক্রয় করেছি 2,50,000 টাকা, এখানে নগদের কথাটি উল্লেখ নাই, তাহলে ধরে নিতে হবে এটা বাকিতে। এবং আরেকটা কি আছে 1,20,000 টাকা, এটা হচ্ছে চেকের মাধ্যমে। ব্যবসায় ব্যবহারের জন্য এসি ক্রয় টাকা কি চলে গিয়েছে, তাহলে আমরা বুঝতে পারছি পণ্য বিক্রয় 2,30,000 টাকা, যার 50% হচ্ছে বাকিতে, তাহলে বাকি 50% হচ্ছে নগদে। পণ্য বিক্রয়ের ফলে কারবারে অর্থের আগমন ঘটে। বলছে জুলাই 6 তারিখে আমরা যে এসি ক্রয় করেছিলাম, সেটি ব্যবহার উপযোগী না হয় 2,15,000 টাকায় আমি বিক্রি করে ফেললাম, তাহলে আমার নগদ অর্থের আগমন ঘটেছে। আকিব স্টোরকে পরিশোধ 1,20,000 টাকা এবং বার্তা প্রাপ্তি 10,000 টাকা। আচ্ছা, খেয়াল করো পরিশোধ করলে টাকা কি কারবার থেকে চলে যায়। আচ্ছা, 15 তারিখ হচ্ছে ব্যবসায় হতে উত্তোলন। ব্যবসায় হতে উত্তোলন করলে কারবার থেকে বা ব্যবসা থেকে টাকা চলে যায়। 2,000 টাকা বার্তা বাদে দেনাদার হতে প্রাপ্তি। দেনাদার মানে তৃতীয় একটি পক্ষ। তো এই ছিল আমাদের নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদার কিছু লেনদেন। এগুলোর সমন্বয়ে আমরা প্রথমত দেখে নেই যে নগদ প্রাপ্তি জাবেদা কিভাবে করতে হয়। দেখো আগে ঘরগুলোর সাথে পরিচিত হয়ে নেই। তারিখ, ক্রেডিট হিসাব খাত। ক্রেডিট হিসাব খাত বলতে নগদ প্রাপ্তি মানে হচ্ছে
নগদান হিসাব হবে ডেবিট, আর বাকি হিসাবটা হবে ক্রেডিট। সেই জন্য নগদের বিপরীত হিসাব কি? ক্রেডিট। সেজন্য আমি লিখেছি এখানে ক্রেডিট হিসাব খাত। সূত্র, কোনো কাজ নেই, নগদ ডেবিট, প্রদত্ত বার্তা ডেবিট। অর্থাৎ নগদ টাকা দেনাদারের কাছ থেকে আদায় করতে গিয়ে অনেক সময় কিছু টাকা ছাড় দিতে হয়, সেই ছাড়কৃত টাকাটাই হচ্ছে বার্তা। যদি কখনো এমন হয় তাহলে নগদ এবং বার্তা দুটি মিলে দেনাদারের সমান হবে। বিক্রয় ক্রেডিট, এই সমস্ত প্রতিষ্ঠানে বিক্রয়ের পরিমাণটাই বেশি হয়, এই জন্য আমরা বিক্রয় নামে যদি কোনো লেনদেন থাকে তাহলে এখানে টাকাটা বসাবো। দেনাদারের কাছ থেকে যদি কোনো টাকা পাই তাহলে দেনাদারের ঘরে বসাবো। বিক্রয় এবং দেনাদার ছাড়া যত লেনদেনের মাধ্যমে আমি টাকা পাবো সবগুলোকে আমরা লিখেছি অন্যান্য হিসাব। অর্থাৎ বিক্রয়ের মাধ্যম ছাড়া, দেনাদারের মাধ্যম ছাড়া অন্য কোনো লেনদেনের মাধ্যমে আমরা টাকা পেয়ে থাকলে সেটাকে আমরা বলবো অন্যান্য হিসাব। এবারে আসি, দেখো কিভাবে আমরা প্রাপ্তি জাবেদা, তাহলে প্রাপ্তি জাবেদা কি লেনদেন যাবে 1 তারিখে। কেন যাবে? 1 তারিখে নগদ টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করা হয়েছে, এর ফলে কি কারবারে নগদ অর্থের আগমন ঘটেছে। তাহলে দেখো আমি লিখেছি এখানে জাবেদা যদি আমরা করি, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু নগদের ঘরে টাকাটা বসাবো এই জন্য আমরা লিখবো মূলধন হিসাব, মূলধন। আর হিসাব খাত লেখা আছে, এখানে আর হিসাব লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে নগদের ঘরে টাকা বসেছে, যেহেতু আমি বিক্রয় থেকে টাকা পাইনি, দেনাদার থেকে টাকা পাইনি, কোথা থেকে পেয়েছি? তাহলে এই দুইটা ছাড়া অন্য কোনো মাধ্যম থেকে টাকা পেয়েছি, এই জন্য আমি এখানে লিখেছি 2,60,000 অন্যান্য। এবারে আসো 3 তারিখে বলছে পণ্য ক্রয়, পণ্য ক্রয় করলে টাকা চলে যায়, এই জন্য প্রাপ্তিতে আসবে না। ব্যবসায় ব্যবহারের জন্য এসি ক্রয়, এসি ক্রয় করলে টাকা চলে যায়, এখানে আসবে না। 8 তারিখে হচ্ছে পণ্য বিক্রয় 2,30,000 টাকা, যা 50% হচ্ছে বাকিতে, তাহলে বাকি 50% হচ্ছে 1,15,000 টাকা। বিক্রি করার ফলে কারবারে নগদ অর্থের আগমন ঘটে। আচ্ছা, আমি এখানে বিক্রয় লিখিনি, এটা না লেখার কারণ হচ্ছে এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের নিয়ম। এখানে বেশিরভাগ লেনদেন বিক্রয়ের মাধ্যমে সংঘটিত হয়, নগদ অর্থের আগমন বেশিরভাগ বিক্রয়ের মাধ্যমে হয়, এই জন্য আমরা এটাকে বিক্রয়ের হিসাব খাত না লিখে ফাঁকা রেখেছি। এর অর্থই হচ্ছে এটা বিক্রয়। যখন আমরা নগদ প্রদান জাবেদা করব তখন এরকম একটি ক্রয় থাকবে, অর্থাৎ ক্রয় এবং বিক্রয় লেনদেন বেশি হয়ে থাকে। তাহলে বিক্রয় নগদ টাকা 1,15,000 কিভাবে এসেছে? বিক্রয়ের মাধ্যমে এসেছে, এই জন্য বিক্রয়ের করে লিখেছি। এবার আসো জুলাই 6 তারিখে ক্রয়কৃত এসি 2,15,000 টাকায় বিক্রয়, অর্থাৎ এসিটি ব্যবহারের জন্য ক্রয় করা হয়েছিল, তখন আমার কারবার থেকে টাকা চলে গিয়েছে, কিন্তু 10 তারিখে এসে আমি ব্যবহার উপযোগী না হয় এসিটি বিক্রি করে ফেলেছি, তাহলে আমার কারবারে নগদ অর্থের আগমন ঘটবে। এখন প্রশ্ন হতে পারে যে স্যার এটা তো বিক্রয়, কিন্তু সচরাচর বিক্রয় নয়, এটা হচ্ছে অপ্রত্যাশিত বিক্রয়। অপ্রত্যাশিত বিক্রয়কে বিক্রয়ের ঘরে লেখা যাবে না। অর্থাৎ কোনো সম্পদ, ব্যবহার উপযোগী কোনো সম্পদ যদি বিক্রি করা হয় তাহলে সাধারণ বিক্রয়ের আওতায় পড়বে না, এই জন্য আমি এটা লিখেছি অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম, নগদের ঘরে টাকা বসিয়েছি, বিক্রয়ের ঘরে না বসিয়ে অন্যান্য ঘরে টাকা বসিয়েছি। এরপর দেখো আকিট স্টোরকে পরিশোধ, পরিশোধ করলে টাকা চলে যায়, এখানে আসবে না। 15 তারিখ ব্যবসায় হতে উত্তোলন, উত্তোলন করলে টাকা চলে যায়, কারবারে আসবে না। 2,000 টাকা বার্তা বাদে দেনাদার হতে প্রাপ্তি, তারপরে আমি টাকা পেয়েছি। কত টাকা পেয়েছি? 1,10,000। পাওয়ার কথা ছিল 1,12,000, তাকে 2,000 টাকা আমি ছাড় দিয়েছি, এটা হচ্ছে বার্তা। তাহলে আবার দেখো আমি পাওয়ার কথা ছিল 2,12,000, এর মধ্যে আমি পেয়েছি 1,10,000 আর বার্তা দিয়েছি 2,000। তাহলে আমি দেনাদার লিখে নগদের ঘরে দেখো বসিয়েছি 1,10,000 টাকা, বার্তা 2,000 টাকা, তাহলে আমার মোট দেনাদার কত ছিল? 1,12,000 টাকা। এই দুইটার যোগফল, ডেবিট এবং ক্রেডিটের যোগফল সব সময় সমান হতে হবে, মনে রাখতে হবে, সব সময় সমান হতে হবে। দেখো এখানে 2,60,000, 2,60,000, 1,15,000, 1,15,000, 2,15,000, 2,15,000, দুইটা মিলে, দুইটা ডেবিট মিলে 1,12,000, এখানে 1,12,000, দুই দিক যোগ করব। সহজেই তোমরা ক্যালকুলেটর দিয়ে যোগ করতে পারবে, আমি আর সময় নষ্ট করছি না। এখানে নিচে আমাদের একটু লিখতে হবে নগদ প্রাপ্তি জাবেদার মোট ডেবিট, ডেবিট কত? 7 লক্ষ যোগ 2,000, 7,02,000 টাকা। মোট ক্রেডিট কত?
1,15,000 টাকা, 1,12,000 টাকা, 4,75,000 টাকা, তিনটা যোগ করলে 7,02,000 টাকা। মনে রাখতে হবে সব সময় মোট ডেবিট টাকা মোট ক্রেডিট টাকার সমান হবে। তাহলে আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ নগদ প্রাপ্তি যাবে না। এগুলো বারবার ট্রাই করবে, প্রয়োজনে ভিডিওটি বারবার দেখবে, বইয়ের উদাহরণ দেওয়া আছে সেগুলো দেখবে, দেখে চেষ্টা করবে। না পারলে তোমরা কমেন্টস বক্সে আমাদেরকে সমস্যাগুলো কোথায় সেটা জানাবে, অবশ্যই আমরা তোমাদের সাথে যোগাযোগ করব। তো নগদ প্রাপ্তি জাবেদার পর আমার আরেকটা বাকি রয়েছে নগদ প্রদান জাবেদা। চলো আমরা নগদ প্রদান জাবেদাটা ভর করে সমাধান করার চেষ্টা করি। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা নগদ প্রাপ্তি জাবেদা শেষে আমরা একটি নগদ প্রদান জাবেদার ছকের সাথে একটু পরিচিত হয়ে নেই। ছকটা হচ্ছে নগদ প্রাপ্তির জায়গায় শুধু লিখেছি নগদ প্রদান। দেখো তারিখ চেক নম্বর, কারণ প্রদান করতে গেলে বর্তমান জগতে বেশিরভাগ লেনদেন চেকের মাধ্যমে সংগঠিত হয়, এই জন্য চেকের একটা নম্বর থাকবে ভবিষ্যতে ভুল ত্রুটি উৎঘাটন করার জন্য। ডেবিট হিসাব খাত, আগে ছিল ক্রেডিট হিসাব খাত, এখন হচ্ছে ডেবিট হিসাব খাত। সূত্র, আগে প্রথম দুইটা ছিল ডেবিট, এখন তিনটা হবে ক্রেডিট। কি কি মাধ্যমে আমার টাকা চলে যাবে? ক্রয় ডেবিট, পাওনাদারকে আমি পরিশোধ করতে পারি সেই জন্য ডেবিট, অন্যান্য হিসাব হচ্ছে ডেবিট। প্রাপ্তবার্তা ক্রেডিট এবং নগদ ক্রেডিট। তো চলো আমরা এখন দেখে নেই যে কোন কোন লেনদেন নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হবে। 1 তারিখ চলে গেছে, যেটা চলে গেছে সেটা নিয়ে আর আমরা ভাববো না। 3 তারিখে হচ্ছে আকিব স্টোরের নিকট হতে পণ্য ক্রয়। আগেই বলেছিলাম যে বিক্রয় এবং ক্রয় এই ব্যবসা প্রতিষ্ঠানে এগুলো বেশি হয় বিধায় আমরা এখানে ক্রয় এবং বিক্রয়টা লিখি না। তো এখানে 3 তারিখে আকিব স্টোরের নিকট হতে পণ্য ক্রয় 2,50,000 টাকা এবং চেকে 1,20,000 টাকা। এই যে আকিব স্টোর দেওয়া থাকাতে আমাদের ধরে নিতে হবে এই 2,50,000 টাকার পণ্য বাকিতে ক্রয় করা হয়েছে, আর বাকির কোনো লেনদেন আমরা এই নগদান বইতে লিখি না। তাহলে আমরা কি লিখবো? ক্রয় লিখে মানে লিখবো 1,20,000 টাকা ক্রয় করে এবং 1,20,000 টাকা নগদের করে, মানে এর মাধ্যমে আমার টাকাটা চলে গিয়েছে। 6 তারিখে দেখো ব্যবসায়ের জন্য এসি ক্রয় করাতে আমার টাকা চলে গিয়েছে। এই ক্রয় কিন্তু বিক্রয়ের উদ্দেশ্যে নয়। যদি কোনো সম্পদ ক্রয় বা বিক্রয় করা হয় তাহলে সেখানে সাধারণ ক্রয়ের ঘরে না লিখে আমরা অন্যান্য ঘরে লিখবো। এজন্য কি হয়েছে, অফিস সরঞ্জাম লিখে অন্যান্য ঘরে লিখেছি এবং নগদ টাকা চলে গেছে সেখানে লিখেছি। 13 তারিখে দেখো আকিব স্টোরকে পরিশোধ কত টাকা পরিশোধ করেছি? 1,20,000 টাকা পরিশোধ করেছি এবং তার কাছ থেকে বার্তা পেয়েছি 10,000 টাকা। তাহলে টোটাল মিলে আকিব স্টোর আমার কাছে আসলে পেত 1,30,000 টাকা। আমি তাকে 1,30,000 টাকার পরিবর্তে পরিশোধ করেছি 1,20,000 টাকা। এই জন্য দেখো আকিব স্টোর লিখে পাওনাদারের ঘরে লিখেছে 1,30,000। এর অর্থ কি? পাওনাদার বা আকিব স্টোর আমার কাছে 1,30,000 টাকা পেত, তাকে পরিশোধ করেছি নগদ 1,20,000 টাকা এবং তার কাছ থেকে বার্তা পেয়েছি 10,000 টাকা। এই 1,20,000 এবং 10, 1,30,000 আর পাওনাদারের টাকা হচ্ছে 1,30,000। আমাদের সর্বশেষ এন্ট্রি হচ্ছে ব্যবসায় হতে উত্তোলন, এর মাধ্যমে কারবার থেকে টাকা চলে গেলে আমরা নগদ প্রদান জাবেদায় লিখি, তাহলে উত্তোলন লিখেছি অন্যান্য করে, কারণ এটা ক্রয়ের মাধ্যমেও টাকা চলে যায়নি, পাওনাদারকেও টাকা দেয়নি, তাহলে এটা অন্যান্য ঘরে 50,000 টাকা এবং নগদ টাকা 50,000 টাকা। নগদ প্রাপ্তি জাবেদার মতোই আমরা সবগুলোকে যোগ করব। দেখো ক্রয় ডেবিট 1,20,000 টাকা, পাওনাদার 1,30,000 টাকা, অন্যান্য হিসাব 2,75,000 টাকা যোগ করলে প্রাপ্তবার্তা 10,000, নগদ ক্রেডিট হচ্ছে 5,15,000 টাকা। এখানেও আমাদের ডেবিট এবং ক্রেডিট সমান হতে হবে। যোগ করে নেই নগদ প্রদান জাবেদায় মোট ডেবিট 1,20,000, 1,30,000 এবং 2,75,000 টাকা। যোগ করলে আমরা পাবো 5,25,000 টাকা এবং মোট ক্রেডিট 10,000 টাকা, 5,15,000 টাকা যোগ করলে 5,25,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই ভিডিওটি দেখা সহ বইয়ের যে উদাহরণগুলো দেওয়া আছে বা যে নিয়মগুলো দেওয়া আছে সেই নিয়মগুলো করে তোমরা এই কাজগুলো আস্তে আস্তে তোমরা করতে সক্ষম হবে। তোমাদের সুবিধার্থে আমি যে সমাধানটি করে দিলাম সেটি বাড়ির কাজ হিসাবে দিব। এই
উদাহরণটি নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদার মাধ্যমে তোমরা সমাধান করে আগের মতোই আগামী 2 দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংক স্কুলের ফেসবুক পেজে তোমরা সমাধান করে খাতার উপরে কিন্তু তোমরা অবশ্যই নাম, শ্রেণী, শাখার লিখবে। অনেকেই লিখো না, এতে সমস্যা হয়, তোমাদের চিহ্নিত করতে আমাদের সমস্যা হয়। তো এগুলো লিখে অবশ্যই 2 দিনের মধ্যে আমাদের কমেন্টস বক্সে ছবি তুলে পাঠিয়ে দেবে। আমরা সেগুলো দেখব এবং মার্কিং করব। তোমরা অনেকেই জমা দিচ্ছ, আবার যারা এখনো জমা দেওনি তাদেরকে রিকোয়েস্ট করব, অভিভাবকদের রিকোয়েস্ট করব, আপনারা ছেলেদেরকে বা আপনার সন্তানকে সামনে নিয়ে আমাদের অনলাইন ক্লাসের সাথে যুক্ত হন এবং আপনার ছেলে মেয়ের লেখাপড়ার প্রতি আরও সতর্ক দৃষ্টি রাখুন। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী আবার কোনো ক্লাসে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।